হ্যালো বন্ধুরা, আজ বইমেলায় স্বাগতম। আমরা পিটার হোলিন্সের লেখা থিঙ্ক লেস ডু মোর বইটি নিয়ে কথা বলতে যাচ্ছি। অনেক সময় আমরা কোনো কাজ শুরু করতে পারি না, কারণ আমরা মনে করি যে আমাদের এটি নিখুঁতভাবে করা উচিত। এই চিন্তা আমাদের আঁকড়ে ধরে এবং আমরা কেবল চিন্তা করতে থাকি, কিন্তু কিছুই করতে অক্ষম। একে বলা হয় জড়তা, অর্থাৎ জড়তা বা স্থবিরতা। এর সবচেয়ে সহজ সমাধান হল আপনার মান কমিয়ে আনা। কল্পনা করুন, যখন আপনি চিত্রাঙ্কন বা গিটার বাজানোর মতো একটি নতুন দক্ষতা শিখতে চান। যদি আপনি মনে করেন যে আপনাকে প্রথম প্রচেষ্টাতেই একজন পেশাদার শিল্পীর মতো হতে হবে, তাহলে আপনি কখনোই শুরু করতে পারবেন না। আপনার মনে হবে যে আপনি ভালো নন এবং আপনি নিজেকে থামিয়ে দেবেন এই ভেবে যে আপনি নিখুঁত না হওয়া পর্যন্ত এটি করার কোনো লাভ নেই। কিন্তু যদি আপনি আপনার মান কমিয়ে দেন এবং কেবল একটি ছোট ডুডল তৈরি করেন বা একটি সহজ সুর বাজানোর চেষ্টা করেন, তাহলে আপনি শুরু করবেন। একবার শুরু করলে এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়। একইভাবে যখন আমরা একটি বড় কাজ সম্পর্কে চিন্তা করি, তখন এটি এত ভারী মনে হয় যে আমরা এটিতে কাজ করতে পারি না। ধরুন আপনাকে 10 পৃষ্ঠার একটি প্রতিবেদন লিখতে হবে এবং আপনি ভাবছেন যে এটি খুব নিখুঁত হওয়া উচিত। আপনি যখনই এটি সম্পর্কে ভাববেন, তখনই আপনার মনে হবে এটি খুব কঠিন এবং আপনি দীর্ঘসূত্রী হতে শুরু করবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনাকে কেবল প্রথম অনুচ্ছেদটি লিখতে হবে, তা যাই হোক না কেন, তাহলে আপনি কাজ শুরু করতে সক্ষম হবেন। আমাদের মন শেষ রেখাটি দেখতে বেশি আগ্রহী, কিন্তু যখন এটি দেখে যে এটি অনেক দূরে, তখন এটি ভয় পেয়ে যায়। এটি কাটিয়ে উঠতে আপনাকে যা করতে হবে তা হলো আপনার প্রথম পদক্ষেপটি সহজ করা। আপনি যদি ব্যায়াম শুরু করতে চান, তাহলে ভাববেন না যে আপনাকে প্রতিদিন 1 ঘন্টার ব্যায়াম করতে হবে। শুধু ভাবুন যে আপনাকে মাত্র 5 মিনিটের জন্য স্ট্রেচিং করতে হবে। যখন আপনার স্ট্রেচিং শেষ হয়ে যাবে, তখন সম্ভবত আপনি নিজেই অনুভব করবেন যে অন্য কিছু করা উচিত। পারফেকশনিজম কখনো কখনো অগ্রগতির সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। আমরা বিশ্বাস করি যে আমাদের সবকিছুতেই নিখুঁত হওয়া উচিত, কিন্তু সত্য হলো যে পরিপূর্ণতা কখনোই এক মুহূর্তে আসে না। বারবার চেষ্টা করলে ধীরে ধীরে আসে। প্রথম ড্রাফট সবসময় খারাপ, প্রথম প্রচেষ্টা সবসময় গড়পড়তা এবং প্রথম পদক্ষেপ সর্বদা নড়বড়ে হয়। কিন্তু যদি আপনি এটি গ্রহণ করেন এবং নিজেকে অনুমতি দেন যে আপনি শুরুতেই গড়পড়তা কাজ করতে পারেন, তাহলে আপনি জড়তাকে পরাজিত করতে পারেন। ভাবুন, যখন একটি শিশু হাঁটতে শেখে, তখন সে কি প্রথমবার নিজেই পড়ে না গিয়ে দৌড়তে শুরু করে? না, পড়ে যায়, তারপর আবার উঠে পড়ে এবং ধীরে ধীরে হাঁটতে শেখে। যদি সে মনে করে যে যতক্ষণ না সে পড়ে না গিয়ে হাঁটতে পারে ততক্ষণ সে চেষ্টা করবে না, তাহলে সে কখনোই হাঁটতে পারবে না। আমাদেরও একই মানসিকতা গ্রহণ করতে হবে। অনেক সময় আমরা মনে করি যে যদি আমরা নিম্নমানের মান রাখি, তাহলে আমাদের কাজ অকেজো হয়ে যাবে, কিন্তু এটি ঠিক নয়। শুরু করা যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ, এবং যদি আপনি সেই অংশটি সহজ করে দেন, তাহলে লেখা শুরু করার সময় সামনের যাত্রা স্বয়ংক্রিয়ভাবে সহজ হয়ে যায়। তারপর আপনি যখন ব্যায়াম শুরু করেন, তখন ধীরে ধীরে সম্পাদনা করতে পারেন। তাই ধীরে ধীরে আপনি আপনার স্ট্যামিনা বাড়াতে পারেন। যখন আপনি একটি নতুন ব্যবসা শুরু করেন, তখন আপনি ধীরে ধীরে এটি উন্নত করতে পারেন। কিন্তু যদি আপনি ভাবতে থাকেন যে শুরুটি নিখুঁত হওয়া উচিত, তাহলে আপনি সম্ভবত কখনো শুরু করতে পারবেন না। তাই পরের বার যখনই তুমি অনুভব করবে যে কোনো কাজ করার জন্য তোমার উপর খুব বেশি চাপ পড়ছে, তখন তোমার মান কমিয়ে দাও, লক্ষ্য ছোট করো, কাজকে ছোট ছোট ভাগে ভাগ করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিখুঁত হওয়ার জন্য নিজেকে বোঝা করো না। তোমাকে কেবল শুরু করতে হবে, শুরুটা যতই ছোট হোক না কেন। একবার তুমি গতিশীল হলে জড়তা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। প্রায়শই আমরা মনে করি যে কোনো কাজ করার জন্য প্রথমে প্রেরণা প্রয়োজন। যখন আমরা প্রেরণা অনুভব করব, তখনই আমরা সেই কাজ শুরু করব। কিন্তু সত্যটি এর থেকে সম্পূর্ণ আলাদা। আসলে প্রেরণা কর্ম থেকে জন্মায়। অর্থাৎ যদি তুমি প্রেরণা ছাড়াই প্রথম পদক্ষেপ নাও, তাহলে ধীরে ধীরে তুমি নিজেই প্রেরণা পেতে শুরু করবে। যখন তুমি কিছু করা শুরু করো, তখন তুমি তাতে জড়িয়ে পড়ো এবং তারপর তোমার মন নিজেই তোমাকে এগিয়ে নিয়ে যেতে শুরু করবে। ধরো তোমাকে একটি লম্বা বই পড়তে হবে, কিন্তু তোমার পড়তে ইচ্ছে করছে না। তুমি ভাবছো যে যখন আমার পড়ার ইচ্ছে হবে, তখন আমি এটি পড়ব। কিন্তু যদি তুমি মাত্র 2 পৃষ্ঠা পড়ার মতো কাজ করো, তাহলে তোমার মন ধীরে ধীরে সেই প্রক্রিয়ায় প্রবেশ করতে শুরু করবে এবং তুমি স্বয়ংক্রিয়ভাবে অন্য কিছু পড়তে চাইবে। এই জিনিসটি যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য, তা সে ব্যায়াম, পড়াশোনা, কাজ অথবা নতুন দক্ষতা শেখা যাই হোক না কেন। শুরু করলে অনুপ্রেরণা স্বয়ংক্রিয়ভাবে আসবে। অনুপ্রেরণার সমস্যা হলো এটি একটি ক্ষণস্থায়ী জিনিস। আপনি একটি অনুপ্রেরণামূলক ভিডিও বা বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু সেই অনুপ্রেরণা বেশক্ষণ স্থায়ী হয় না। অতএব যদি আপনি কেবল অনুপ্রেরণার উপর নির্ভর করেন, তাহলে কয়েকদিনের মধ্যে আপনি আবার অলস বোধ করতে শুরু করবেন। কিন্তু যদি আপনি পদক্ষেপ নেওয়ার অভ্যাস করেন, তাহলে অনুপ্রেরণা ছাড়াই আপনি আপনার লক্ষ্যে অর্জন করতে পারবেন। এর সবচেয়ে ভালো উদাহরণ হলো ওয়ার্কআউট। অনেকে মনে করেন যে প্রথমে তাদের ব্যায়াম করার ইচ্ছে হওয়া উচিত এবং তারপর তাদের কাজ শুরু করা উচিত। তারা জিমে যাবে, কিন্তু যদি মাত্র 5 মিনিট স্ট্রেচিং দিয়ে শুরু করে, তাহলে তাদের শরীর এবং মন ধীরে ধীরে এতে জড়িয়ে যাবে এবং তারপর তারা আরও কিছু ব্যায়াম করার ইচ্ছে করবে। এই নীতি সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। যখন আপনি কোনো কাজ শুরু করেন, তখন আপনার শক্তি সেই দিকে সরে যেতে শুরু করে এবং অনুপ্রেরণা স্বয়ংক্রিয়ভাবে তৈরি হতে শুরু করে।
আপনি যখন কিছু করেছিলেন সেই সময়টি সম্পর্কে চিন্তা করুন। আগে হয়তো তুমি কোনো কাজ করতেই খুব অলস বোধ করতে, কিন্তু যখন কোনো কারণে তুমি তা করতে শুরু করলে, তুমি তা উপভোগ করতে শুরু করলে। এর কারণ হলো পদক্ষেপ নেওয়ার পর তোমার মন সেই দিকে কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। অনেক সময় যে কোনো কাজের শুরুতে আমরা খুব একঘেয়েমি অনুভব করি, কিন্তু যদি আমরা তা চালিয়ে যাই তাহলে সেই জিনিসটি ধীরে ধীরে আকর্ষণীয় মনে হতে শুরু করে। এটি একটি মনস্তাত্ত্বিক সত্য যে যখন আমরা কোনো কাজে জড়িত হই তখন আমাদের মন তা সম্পন্ন করার জন্য কাজ শুরু করে। এর আরেকটি বড় সুবিধা হলো যখন তুমি পদক্ষেপ নেওয়া শুরু করো তখন তোমার ভেতরে আত্মসন্দেহ এবং অনিশ্চয়তাও ধীরে ধীরে কমতে শুরু করে। যখন তুমি কেবল ভাবতে থাকো যে কোনো কাজ কঠিন, তখন তা তোমার কাছে আরও কঠিন মনে হয়, কিন্তু যখন তুমি তা করা শুরু করো তখন তুমি বুঝতে পারো যে এটি ততটা কঠিন ছিল না যতটা তুমি ভেবেছিলে। আরেকটি মজার বিষয় হলো পদক্ষেপ নেওয়া তোমার আত্মচিত্র পরিবর্তন করতে পারে। যদি তুমি মনে করো যে তুমি একজন অলস ব্যক্তি, তাহলে তুমি এমন আচরণ করবে, কিন্তু যদি তুমি মাত্র 5 মিনিটের জন্য পদক্ষেপ নাও তাহলে তুমি নিজের সম্পর্কে একটি নতুন গল্প তৈরি করতে পারো। আমি এমন একজন ব্যক্তি যে অনুপ্রেরণা ছাড়াই কাজ করতে পারি। শুধু এই চিন্তা করেই তুমি আরও কিছু করার জন্য প্রস্তুত হয়ে যাও। অনুপ্রেরণার জন্য কর্ম কেন প্রয়োজনীয়তা বোঝার জন্য আমরা এটিকে একটি চক্রের মতো দেখতে পারি। যখন আপনি একটি পদক্ষেপ নেন তখন আপনি একটি ছোট ফলাফল পান। এই ফলাফল আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং তারপরে আপনি আরও কিছু করার জন্য অনুপ্রাণিত হন। ধীরে ধীরে এই প্রেরণা বৃদ্ধি পায় এবং আপনি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে, যদি আপনি কোনো কাজ করতে না চাওয়া সত্ত্বেও তা শুরু করেন, তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি নিজেই এতে আগ্রহী হতে শুরু করবেন, এবং যখন আপনি এটি বারবার করতে শুরু করেন তখন আপনাকে অনুপ্রেরণার জন্য অপেক্ষা করতে হবে না। আপনি পদক্ষেপ নেবেন এবং কর্ম থেকেই প্রেরণা তৈরি হবে। প্রায়শই যখনই আমরা ঝুঁকির নাম শুনি তখন আমাদের মন দোলা দিতে শুরু করে, মনে ভয় জাগে। আমরা মনে করি যে আমরা যদি একটি বড় পদক্ষেপ নিই এবং তা ভুল প্রমাণিত হয় তাহলে আমরা সমস্যায় পড়তে পারি। এই চিন্তাভাবনা আমাদের অনেক নতুন সুযোগ থেকে দূরে রাখে, কিন্তু বাস্তবে ঝুঁকি কেবল একটি বিপদ নয়, বরং এটি বৃদ্ধির একটি মাধ্যমও হতে পারে। যখন আমরা ঝুঁকিকে একটি ভীতিকর জিনিস হিসেবে দেখার পরিবর্তে শেখার এবং এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখি, তখন আমাদের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে। কল্পনা করুন, যদি কোনো শিশু সাইকেল চালানো শিখতে চায় তাহলে তার পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যদি সে কেবল পড়ে যাওয়ার ভয় কখনো চেষ্টা না করে তাহলে সে কখনোই সাইকেল চালানো শিখতে পারবে না। কিন্তু যখন সে এই ঝুঁকি নেয়, পড়ে যায়, উঠে আবার চেষ্টা করে, তখন একদিন সে পড়ে না গিয়ে আরামে সাইকেল চালাতে পারবে। এই নীতি আমাদের সমগ্র জীবনের জন্য প্রযোজ্য। অনেকেই তাদের আরামদায়ক অঞ্চলে থাকতে পছন্দ করে কারণ সেখানে কোনো ঝুঁকি থাকে না, কিন্তু আরামদায়ক অঞ্চলে বসবাসের সবচেয়ে বড় অসুবিধা হলো যে আপনি কখনোই বড় হতে পারবেন না। যখন আপনি কোনো ঝুঁকি নেন না তখন আপনি কখনোই সাইকেল চালানো শিখতে পারবেন না। যখন আপনি একটি নতুন দক্ষতা শেখেন, একটি নতুন ব্যবসা শুরু করেন বা একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, তখন এতে ঝুঁকি থাকে, তবে এর সাথে শেখার এবং এগিয়ে যাওয়ার বিশাল সুযোগও থাকে। ঝুঁকি নেওয়ার অর্থ এই নয় যে আপনি চিন্তা না করে কোনো বড় পদক্ষেপ নেন। এর অর্থ হলো আপনি গণনা করা ঝুঁকি নেন, অর্থাৎ প্রথমে পরিস্থিতি বিশ্লেষণ করুন, এর সুবিধা অসুবিধাগুলি বুঝুন এবং তারপরে একটি সুচিন্তিত সিদ্ধান্ত নিন। এইভাবে ঝুঁকি নিলে আপনার ব্যর্থতার সম্ভাবনা কমে যায় এবং সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। ঝুঁকি গ্রহণের আরেকটি বড় সুবিধা হলো এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। আপনি যখন বারবার ছোট ছোট ঝুঁকি নেন এবং সেগুলো থেকে শেখেন, তখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা বৃদ্ধি পায়। আপনি এটি মোকাবেলা করার জন্য আত্মবিশ্বাস অর্জন করেন। ধীরে ধীরে আপনার মন ব্যর্থতাকে একটি শেখার প্রক্রিয়া হিসেবে বিবেচনা করতে শুরু করে, ভয় পাওয়ার মতো কিছু নয়। আপনি যদি আপনার পেশাগত জীবনের দিকে তাকান, তাহলে ব্যর্থতা যত বড়ই হোক না কেন, এটি আপনাকে আরও ভালো বোধ করায়। উদ্যোক্তা বা নেতারা কোনো না কোনো সময় বড় ঝুঁকি নিয়েছেন। যদি তারা ঝুঁকি নিতে ভয় পেতেন, তাহলে তারা আজ যে উচ্চতায় আছেন তা পৌঁছাতে পারতেন না। স্টিভ জবস ঝুঁকি নিয়ে অ্যাপল তৈরি করেছিলেন। এলন মাস্ক ঝুঁকি নিয়ে টেসলা এবং স্পেসএক্সের মতো কোম্পানি তৈরি করেছিলেন। প্রত্যেকটি বড় সাফল্যের পিছনে সব সময় কিছু ঝুঁকি থাকে। একইভাবে আমাদের ব্যক্তিগত জীবনেও যদি আমরা সবসময় নিরাপদভাবে খেলার চেষ্টা করি, তাহলে আমরা কখনোই আমাদের পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারব না। যদি কেউ প্রত্যাখ্যানের ঝুঁকির কারণে তার হৃদয়ের কথা কাউকে বলতে ভয় পান, তাহলে তিনি কখনোই তার অনুভূতি প্রকাশ করতে পারবেন না। কিন্তু যদি সে ঝুঁকি নেয়, তাহলে হয় সে সাফল্য পাবে, নয়তো প্রত্যাখ্যান থেকে কিছু নতুন শিখবে এবং এগিয়ে যাবে।
ঝুঁকি নেওয়ার অর্থ এই নয় যে তুমি সব সময় জিতবে। অনেক সময় তুমিও ব্যর্থ হবে, কিন্তু এই ব্যর্থতাগুলো তোমাকে শেখাবে কিভাবে পরের বার ভালোভাবে কাজ করতে হয়। পৃথিবীর সকল সফল মানুষই অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু তারা প্রতিটি ব্যর্থতা থেকে শিখেছে এবং পরের বার আরও ভালো করেছে। যদি তুমি ঝুঁকি নিতে ভয় পাও, তাহলে প্রথমে তোমার চিন্তাভাবনা পরিবর্তন করো। এটাকে হুমকি হিসেবে দেখো না, বরং সুযোগ হিসেবে দেখো। যখনই তুমি নতুন সুযোগ পাবে, তখন শুধু এতে কি ভুল হতে পারে তা নিয়ে ভেবো না, বরং এটাও ভাবো যে এটা ঠিক হলে তুমি কতটা উপকৃত হবে। এইভাবে চিন্তা করার অভ্যেস তোমাকে সক্রিয় করে তুলবে এবং তুমি তোমার জীবনে আরও সুযোগ নিতে সক্ষম হবে। ঝুঁকি নেওয়ার এটি আরেকটি সুবিধা। কারণ হলো এটি আপনার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করে। যখন আপনি একটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, তখন আপনাকে আপনার আরাম অঞ্চল থেকে বেরিয়ে নতুন সমাধান খুঁজে বের করতে হবে। এটি আপনার চিন্তাভাবনা বৃদ্ধি করে এবং আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করেন। তাই পরের বার যখন আপনি ঝুঁকিপূর্ণ কোনো সুযোগ পান, তখন কেবল ভয়ের কারণে তা প্রত্যাখ্যান করবেন না। এটি সাবধানে বিশ্লেষণ করুন এবং যদি আপনি মনে করেন যে এই ঝুঁকিটি গ্রহণযোগ্য, তবে অবশ্যই তা গ্রহণ করুন। এটি আপনার সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হতে পারে এবং আপনার জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে পারে। প্রায়শই যখন আমরা আমাদের দিনের পরিকল্পনা করি, তখন আমরা একটি করণীয় তালিকা তৈরি করি। এতে আমরা আমাদের সমস্ত কাজ লিখে রাখি যা আমাদের সম্পূর্ণ করতে হবে। কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের দিন শেষ হয়ে যায় এবং আমাদের তালিকার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যায়। এর একটি বড় কারণ হলো আমরা সেই জিনিসগুলিতে মনোযোগ দিই না যা আমাদের বিভ্রান্ত করে এবং মনোযোগ কেন্দ্রীভূত করতে বাধা দেয়। এই কারণে আমাদের কেবল একটি করণীয় তালিকাই নয়, একটি করণীয় নয় তালিকাও তৈরি করা উচিত। এটি এমন একটি তালিকা যেখানে সেই সমস্ত জিনিস রয়েছে যা আমাদের এড়ানো উচিত, যাতে আমাদের মনোযোগ সঠিক জায়গায় থাকে এবং আমরা উৎপাদনশীল থাকতে পারি। কল্পনা করুন, সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই যদি আপনি আপনার ফোনে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা শুরু করেন, তাহলে আপনার অনেক সময় নষ্ট হয়। আপনি ভাবেন যে আপনি মাত্র 5 মিনিট সময় ব্যয় করবেন, কিন্তু যখন আপনি আবার ঘড়ির দিকে তাকান, 30 থেকে 40 মিনিট কেটে গেছে। একইভাবে যদি আপনি সারাদিন বারবার ইমেল চেক করতে থাকেন বা প্রতিটি ছোট জিনিসের সাথে সাথে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন, তাহলে আপনার শক্তি ভুল জায়গায় ব্যয় হয়। ডোন্ট ডু লিস্টে এমন জিনিস শনাক্ত করতে সাহায্য করে যাতে আপনি সেই অভ্যাসগুলি এড়াতে পারেন যা আপনার সময় এবং উৎপাদনশীলতা নষ্ট করে। এই তালিকাটি তৈরি করতে প্রথমে আপনাকে দেখতে হবে যে কোন কার্যকলাপগুলি আপনাকে সারাদিন বিরক্ত করে। আপনি কি প্রতিটি ছোট বিরতিতে আপনার ফোন চেক করেন? আপনি কি অপ্রয়োজনীয় মিটিংয়ে খুব বেশি সময় নষ্ট করেন? আপনি কি কোনো পরিকল্পনা ছাড়াই সোশ্যাল মিডিয়াতে খুব বেশি সময় ব্যয় করেন? এই সমস্ত জিনিসগুলি নোট করুন এবং সেগুলি আপনার ডোন্ট ডু লিস্টে রাখুন। এটি আপনাকে কি এড়াতে হবে তার একটি স্পষ্ট ধারণা দেবে। ডোন্ট ডু লিস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনাকে শৃঙ্খলা শেখায়। যখন তোমার কাছে স্পষ্ট ধারণা থাকবে যে তুমি কি করতে চাও না, তখন তুমি তোমার গুরুত্বপূর্ণ কাজগুলিতে আরও বেশি মনোযোগ দিতে পারো। ধরো তোমার তালিকায় লেখা আছে যে আমি সকাল 10টার আগে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব না। তারপর যখনই তোমার ফোন তোলে ইনস্টাগ্রাম বা টুইটার চেক করার ইচ্ছা হবে, তখন তোমার তালিকা তোমাকে মনে করিয়ে দেবে যে এটা তোমার অগ্রাধিকার নয়। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হবে এবং তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অনেকেই মনে করে যে কঠোর পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায়, কিন্তু বাস্তবে বুদ্ধিমানের সাথে কাজ করা আরও গুরুত্বপূর্ণ। যদি তুমি শুধু ব্যস্ত থাকার পরিবর্তে তোমার সময় সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তুমি কম সময় আরও বেশি কিছু করতে পারবে। করণীয় নয় তালিকা তোমাকে এটা বুঝতে সাহায্য করে কোন কাজগুলো শুধু তোমার সময় নষ্ট করছে তা জানবে এবং সেগুলি এড়িয়ে তুমি তোমার শক্তি সঠিক দিকে ব্যবহার করতে পারবে। এটিকে আরও ভালো করার জন্য তুমি সময়ে সময়ে তোমার তালিকা আপডেট করতে পারো। প্রাথমিকভাবে তোমার মনে হতে পারে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া তোমাকে বিভ্রান্ত করছে, কিন্তু কয়েক সপ্তাহ পরে তোমার মনে হতে পারে যে বারবার অপ্রয়োজনীয় মিটিংও তোমার অনেক সময় নষ্ট করছে। এমন পরিস্থিতিতে তোমাকে তোমার করণীয় নয় তালিকায় এটাও যোগ করতে হবে যে আমি অপ্রয়োজনীয় মিটিংয়ে যোগ দেব না। একইভাবে আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনার তালিকাটি আরও পরিমার্জিত করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডোন্ট ডু লিস্ট কেবল বিক্ষেপ এড়াতেই নয়, বরং এটি আপনাকে মানসিক
এবং মানসিক স্বচ্ছতাও দেয়। অনেক সময় আমরা এমন সিদ্ধান্ত নিই যা আমাদের জন্য সঠিক নয়, কারণ আমাদের না বলার অভ্যাস আছে। যদি আপনার তালিকায় লেখা থাকে যে আমি এমন কাজগুলিতে হ্যাঁ বলবো না যা আমার লক্ষ্যের সাথে মেলে না, তাহলে এটি আপনাকে অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি থেকে নিজেকে বাঁচাতে সাহায্য করতে পারে। আপনি যদি কোনো সভায় অংশ নিতে প্রস্তুত না হন, তাহলে এটি আপনাকে অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি থেকে নিজেকে বাঁচাতে সাহায্য করতে পারে। আপনি যদি একজন উদ্যোক্তা, লেখক বা কোনো সৃজনশীল ক্ষেত্রের সাথে যুক্ত হন, তাহলে এই তালিকাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গভীর কাজ, অর্থাৎ সেই সময় যখন আপনি সম্পূর্ণ মনোযোগী হয়ে আপনার সেরা কাজটি করতে পারেন। কিন্তু যদি আপনার মনোযোগ ছোটখাটো বিক্ষেপের কারণে বিক্ষিপ্ত হতে থাকে, তাহলে আপনি কখনোই আপনার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবেন না। ডোন্ট ডু লিস্ট আপনাকে স্পষ্টতা দেয় যে কোন কাজগুলি এড়িয়ে চলতে হবে, যাতে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে পুরোপুরি মনোনিবেশ করতে পারেন। এই তালিকাটি কেবল প্রফেশনাল জীবনের জন্যই নয়, ব্যক্তিগত জীবনেও খুব কার্যকরী হতে পারে। ধরুন আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে চান। যদি আপনার করণীয় নয় এমন তালিকায় লেখা থাকে যে আমি রাত 11টার পর জাঙ্ক ফুড খাবো না, তাহলে এটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যদি আপনি আপনার মানসিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে চান, তাহলে আপনি তালিকায় যোগ করতে পারেন যে আমি এমন লোকেদের সাথে সময় কাটাবো না যারা আমার শক্তি নষ্ট করে। পরিশেষে এটা বোঝা উচিত যে কি করব তা নির্ধারণ করা ঠিক যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে কি করব না তাও নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। আমাদের সকলের হাতেই মাত্র 24 ঘন্টা সময় আছে, এবং আমরা যদি আমাদের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে শিখি, তাহলে আমরা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারি। করণীয় নয় একটি ছোট তালিকা তৈরি করা আপনার দিনটাকে আরও ভালো এবং আরও উৎপাদনশীল করে তোলার একটি সহজ কিন্তু শক্তিশালী উপায়। আপনি যদি এটা সততার সাথে অনুসরণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার দক্ষতা, মনোযোগ এবং সামগ্রিকভাবে আপনার জীবন উন্নত হচ্ছে। সুখ বাড়তে থাকে। প্রতিদিন আমাদের জীবনে অনেক কাজ আসে, কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু কম গুরুত্বপূর্ণ। কিন্তু প্রায়শই এমন হয় যে আমরা সেই সব কাজে জড়িয়ে পড়ি যা ততটা গুরুত্বপূর্ণ নয়, এবং যে কাজগুলি আসলে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা পিছনে পড়ে যায়। এর কারণ হলো আমরা আমাদের অগ্রাধিকারগুলি সঠিকভাবে নির্ধারণ করতে পারি না। এখানেই পিছনের বার্নারের তালিকা প্রয়োজন। এটি এমন একটি উপায় যার মাধ্যমে আপনি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলিকে আলাদা রাখতে পারেন, যাতে আপনার শক্তি এবং মনোযোগ সঠিক দিকে ব্যবহৃত হয়। পিছনের বার্নারের তালিকার ধারণা হল আপনি আপনার কাজগুলিকে দুটি ভাগে ভাগ করেন, সামনের বার্নারের তালিকা এবং পিছনের বার্নারের তালিকা। সামনের বার্নারের মধ্যে সেই জিনিসগুলি অন্তর্ভুক্ত থাকে যা আপনার সবচেয়ে বড় অগ্রাধিকার এবং যেগুলিতে আপনার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত। এই কাজগুলি আপনাকে আপনার বড় লক্ষ্য অর্জনে সহায়তা করে। অন্যদিকে পিছনের বার্নারের মধ্যে সেই জিনিসগুলি অন্তর্ভুক্ত থাকে যা গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে খুব বেশি মনোযোগের প্রয়োজন হয় না। এগুলি এমন কাজ হতে পারে যা আপনি পরে করতে পারেন বা যা আপনাকে পরে করতে হবে। এগুলি এতটা গুরুত্বপূর্ণ নয়। কল্পনা করুন যে আপনি একজন শেফ এবং আপনি রান্নাঘরে একই সাথে অনেক জিনিস রান্না করছেন। চুলায় কিছু একটা রান্না হচ্ছে যা ক্রমাগত নাড়তে হবে যাতে এটি সঠিকভাবে রান্না হয়। এটি আপনার সামনের বার্নার। একই সাথে কিছু জিনিস কম আঁচে রাখা হয় যা সময় এলে পরীক্ষা করা যেতে পারে। এটি আপনার পিছনের বার্নার। একইভাবে যখন আমরা এইভাবে আমাদের জীবনকে সংগঠিত করি, তখন আমরা আমাদের শক্তি সঠিক জায়গায় কেন্দ্রীভূত করতে পারি। আপনি যদি একটি বড় প্রকল্পে কাজ করেন, তাহলে এটি আপনার সামনের বার্নার কাজ হবে। কিন্তু আপনি যদি একই সাথে একটি নতুন দক্ষতা শিখতে চান বা একটি নতুন ধারণা নিয়ে কাজ করতে চান, তাহলে এটি পিছনের বার্নারে যেতে পারে। এর অর্থ এই নয় যে পিছনের বার্নারে থাকা কাজগুলি অকেজো, তবে এর অর্থ কেবল এই মুহূর্তে তাদের এত বেশি অগ্রাধিকার দেওয়া উচিত নয়। এটি আপনাকে বিভ্রান্ত করে না এবং আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করতে সক্ষম হন। বার্নার্স তালিকা গ্রহণের সবচেয়ে বড় সুবিধা হলো এটি যখনই কোনো নতুন কাজ আসে তখন সিদ্ধান্ত নেওয়া সহজ করে তোলে। তাই আপনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে এটি কোন পিছনের বার্নারে যাওয়া উচিত।
এটি আপনার মনকে বিশৃঙ্খলা মুক্ত রাখে এবং আপনি গুরুত্বপূর্ণ জিনিসগুলি মিস করেন না। এর দ্বিতীয় সুবিধা হলো এটি আপনাকে মাল্টিটাস্কিং থেকে বিরত রাখে। প্রায়শই মানুষ একসাথে অনেক কাজ করার চেষ্টা করে এবং এর ফলে তারা কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। কিন্তু যখন আপনি জানেন যে কোন কাজটি সামনের দিকে আছে, তখন আপনি সম্পূর্ণরূপে এতে মনোনিবেশ করতে পারেন এবং বাকি কাজগুলি পরে পরিচালনা করতে পারেন। বার্নার্স তালিকাকে আরও কার্যকর করতে আপনি প্রতি সপ্তাহে বা মাসে এটি পর্যালোচনা করতে পারেন, কারণ সময়ের সাথে সাথে অগ্রাধিকারগুলি পরিবর্তিত হয়। আজ যে কাজটি পিছনের দিকে আছে তা কয়েক সপ্তাহ পরে সামনের দিকে আনার প্রয়োজন হতে পারে। অতএব সময়ে সময়ে এটি আপডেট করা গুরুত্বপূর্ণ। এই সিস্টেমটি কেবল আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি করে না, বরং আপনাকে মানসিক স্বচ্ছতাও দেয়। যখন আপনার মন বারবার এই মুহূর্তে কি করবেন তা ভেবে আটকে থাকে না। আপনি যদি একজন সহকারী চান, তাহলে আপনি এটিকে আপনার দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে পারেন। আপনি এটি এমনকি ছোট ছোট সিদ্ধান্তের জন্য ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি ফিটনেসের ওপর মনোযোগ দিতে চান, তাহলে এটি সামনের দিকে রাখুন। অন্যদিকে আপনি যদি একটি নতুন বই পড়তে চান কিন্তু এখনই সময় পাচ্ছেন না, তাহলে আপনি এটি পিছনের দিকে রাখতে পারেন। এই পদ্ধতিটি পেশাগত জীবনেও খুব কার্যকর। ধরুন আপনি একজন উদ্যোক্তা এবং আপনার অনেকগুলি ধারণা আছে, কিন্তু একসাথে সবগুলি নিয়ে কাজ করা সম্ভব নয়। তাহলে আপনি একটি ব্যাকবার্ন তালিকা তৈরি করতে পারেন এবং কোন ধারণাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কোনটি পরে অনুসন্ধান করা যেতে পারে তা নির্ধারণ করতে পারেন। ব্যাকবার্ন তালিকার আসল জাদু হলো এটি আপনাকে শৃঙ্খলা শেখায়। এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে প্রতিটি কাজ সমানভাবে গুরুত্বপূর্ণ নয়, এবং যদি আপনি একই সাথে সব কিছুর উপর মনোনিবেশ করেন, তাহলে কিছুই সঠিকভাবে সম্পন্ন হবে না। যখন আপনি বুঝতে পারেন কোন জিনিসগুলিকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনটি আপাতত আলাদা রাখতে হবে, তখন আপনার উৎপাদনশীলতা এবং সাফল্য উভয়ই বাড়তে শুরু করে। অতএব আপনি যদি আপনার দিনটিকে আরও ভালোভাবে পরিচালনা করতে চান এবং যদি আপনি আপনার শক্তি সঠিক জিনিসগুলিতে কেন্দ্রীভূত করতে চান, তাহলে আপনার জীবনে একটি করণীয় তালিকা অন্তর্ভুক্ত করুন। এটি একটি সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি যা আপনাকে স্পষ্টতা দেবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনে সাহায্য করবে। আমাদের জীবনে প্রতিদিন আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয়, কিছু ছোট কিছু বড়। কখনো কখনো আমরা খুব ছোট সিদ্ধান্ত নিয়েও এত বেশি চিন্তা করতে শুরু করি যে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো শক্তি অবশিষ্ট থাকে না। এটিকে ওভার অ্যানালিসিস বলা হয় এবং এটি আমাদের উৎপাদনশীলতা এবং আত্মবিশ্বাস উভয়ই হ্রাস করে। এর সর্বোত্তম সমাধান হল সুপার স্ট্রাকচার ডিসিশন মডেল গ্রহণ করা। এটি একটি কাঠামোগত পদ্ধতি যার মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় চিন্তাভাবনায় আটকে না থেকে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। কল্পনা করুন যদি প্রতিবার আপনাকে ভাবতে হয় সকালে কি পড়বেন, কি নাস্তা করবেন বা কোন ইমেলের উত্তর আগে দেবেন, তাহলে আপনার মন এই ছোট ছোট সিদ্ধান্তগুলিতে আটকে যাবে। এই কারণেই অনেক সফল ব্যক্তি তাদের দৈনন্দিন সিদ্ধান্তগুলিকে সহজ করে তোলেন। উদাহরণস্বরূপ স্টিভ জবস এবং মার্ক জুকারবার্গ সবসময় একই পোশাক পরতেন যাতে তাকে প্রতিদিন সিদ্ধান্ত নিতে না হয়। একইভাবে যদি আপনি একটি কাঠামোবদ্ধ সিদ্ধান্ত গ্রহণের কাঠামো গ্রহণ করেন, তাহলে আপনার মন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করতে সক্ষম হবে। সুপারস্ট্রাকচার ডিসিশন মডেলের মানে হলো আপনার একটি পূর্ব নির্ধারিত সিস্টেম আছে যা আপনাকে কোন সিদ্ধান্ত নিতে হবে এবং কিভাবে নিতে হবে তা নির্ধারণ করতে সাহায্য করে। তুমি চিন্তা ভাবনায় কম সময় ব্যয় করবে এবং তোমার পছন্দগুলো তোমার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এই মডেলটি বিশেষ করে সেই সব লোকদের জন্য উপকারী যারা প্রায়শই সিদ্ধান্ত পক্ষাঘাতের শিকার হন, অর্থাৎ যখন অনেক বিকল্প থাকে এবং আমরা কোনটি সঠিক তা নির্ধারণ করতে অক্ষম হই। এই মডেলটি গ্রহণের প্রথম ধাপ হল আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ধরনের সিদ্ধান্ত স্বয়ংক্রিয় করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিদিন জিমে যাওয়া উচিত কিনা তা ভেবে সময় ব্যয় করেন, তাহলে এটি স্বয়ংক্রিয় করুন। অর্থাৎ সপ্তাহের কিছু দিন ঠিক করুন যেখানে আপনাকে সেই দিনগুলিতে যেতেই হবে, যাই ঘটুক না কেন। এটি প্রতিদিন এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দূর করবে। দ্বিতীয় ধাপ হল সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড নির্ধারণ করা। অর্থাৎ যখনই আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে, তখন আপনার কিছু পূর্ব নির্ধারিত প্রশ্ন থাকা উচিত যা আপনাকে সঠিক পছন্দটি বেছে নিতে সাহায্য করবে।
যেমন, এই সিদ্ধান্তটি কি আমার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে মেলে? এটি কি আমার সময় এবং শক্তি সঠিক দিকে ব্যবহার করবে? জানেনিয়া, যদি আমি এই সিদ্ধান্তটি ভুল করি, তাহলে এর সবচেয়ে খারাপ প্রভাব কি হতে পারে? যখন আপনার কাছে এই পূর্বনির্ধারিত ফিল্টারগুলি থাকে, তখন আপনি খুব বেশি চিন্তা না করেই সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। তৃতীয় ধাপ হল অতীতের সিদ্ধান্ত থেকে শিক্ষা নেওয়া। যদি তুমি অতীতে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে বিশ্লেষণ করো কোথায় ভুল হয়েছে এবং পরের বার সেই ভুল এড়াতে কি করা যেতে পারে। এটি তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করবে এবং ভবিষ্যতে তুমি আরও আত্মবিশ্বাসী সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এই মডেলটি কেবল তোমার গতিই বাড়াবে না, বরং তোমার মানসিক স্বচ্ছতাও বৃদ্ধি করবে। যখন তুমি বারবার চিন্তা করার পরিবর্তে একটি কাঠামোগত প্রক্রিয়া অনুসারে সিদ্ধান্ত নিতে শুরু করো, তখন তোমার মন আরও শান্ত থাকে এবং চাপও কমে। সুপারস্ট্রাকচার ডিসিশন মডেল তোমাকে বিভ্রান্তি থেকেও রক্ষা করে। যখন তোমার একটি সিস্টেম থাকে, তখন তুমি প্রতিটি ছোট জিনিসের দিকে খুব বেশি মনোযোগ দাও না এবং শুধুমাত্র সেই বিষয়গুলিতে মনোনিবেশ করো যা তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি তোমাকে আরও উৎপাদনশীল করে তোলে। যদি তুমি তোমার পেশাগত জীবনে এই মডেলটি গ্রহণ করতে চাও, তাহলে তুমি তোমার কাজের সিদ্ধান্তগুলিকে জরুরি কাজ, গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় এমন কাজ এবং সম্পূর্ণরূপে এড়ানো যায় এমন কাজগুলির মতো বিভাগে ভাগ করতে পারো। এটি তোমাকে তাৎক্ষণিকভাবে বুঝতে সাহায্য করবে কোন জিনিসটিকে অগ্রাধিকার দিতে হবে এবং কোনটি ত্যাগ করতে হবে। তুমি ব্যক্তিগত জীবনেও এটি ব্যবহার করতে পারো। উদাহরণস্বরূপ, যদি আপনি প্রতিবার সপ্তাহান্তে কি করবেন তা নিয়ে ভাবেন, তাহলে আপনি আগে থেকেই কিছু বিকল্প ঠিক করতে পারেন, যেমন পরিবারের সাথে একদিন কাটানো, নিজের জন্য একদিন রাখা এবং নতুন অভিজ্ঞতার জন্য একদিন রাখা। এর ফলে আপনাকে বারবার সিদ্ধান্ত নিতে হবে না এবং আপনার সময় আরও সুগঠিত হবে। সুপারস্ট্রাকচার ডিসিশন মডেল গ্রহণ করে আপনি কেবল দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন না, বরং আপনার পছন্দগুলি আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাও বুঝতে পারবেন। এটি একটি শক্তিশালী পদ্ধতি যা আপনাকে অতিরিক্ত চিন্তাভাবনা থেকে বাঁচাতে, আপনাকে স্মার্ট এবং দক্ষ করে তুলবে, আমাদের একজন আত্মবিশ্বাসী সিদ্ধান্ত গ্রহণকারী করে তোলে। আমাদের শরীর একটি বিশেষ ছন্দ অনুসারে কাজ করে, যাকে আল্ট্রাডিয়ান রিদম বলা হয়। এটি একই প্রাকৃতিক চক্র যা সারাদিন আমাদের শক্তির স্তর ওপরে এবং নিচে রাখে। অনেক সময় আপনি অবশ্যই অনুভব করেছেন যে সকালে কোনো এক সময় আপনি খুব শক্তিশালী এবং মনোযোগী বোধ করেন, কিন্তু কয়েক ঘন্টা পরে আপনি হঠাৎ ক্লান্ত বা বিভ্রান্ত বোধ করতে শুরু করেন। এটি আল্ট্রাডিয়ান রিদমের প্রভাব। আমরা যদি এই প্রাকৃতিক শক্তি চক্রটি বুঝে আমাদের কাজের একটি সময়সূচি তৈরি করি, তাহলে আমরা আমাদের উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি করতে পারি। প্রায়শই মানুষ সারাদিন একই ধরনের শক্তি আশা করার ভুল করে। তারা মনে করে যে যদি তারা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা কাজ করে, তাহলে তাদের উৎপাদন সবসময় একই রকম থাকবে, কিন্তু তা হয় না। আমাদের শরীর প্রতি 90 থেকে 120 মিনিটের একটি চক্রে কাজ করে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে আমাদের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং আমাদের একটি ছোট বিরতির প্রয়োজন হয়। যদি আমরা এই প্রাকৃতিক চক্র অনুসারে কাজ করি, তাহলে আমরা আরও উৎপাদনশীল এবং কম ক্লান্ত বোধ করব। কল্পনা করুন যে যদি আপনি আপনার সর্বোচ্চ শক্তি স্তরের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলি করেন, তাহলে আপনার কাজ কতটা দক্ষ হবে। এবং যখন আপনার শক্তি কম থাকে, তখন এমন কাজ করুন যার জন্য খুব বেশি মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না, যেমন ইমেল চেক করা, মিটিংয়ে যোগদান করা বা পরিকল্পনা করা। এইভাবে আপনি আপনার শরীরের স্বাভাবিক ছন্দের সাথে কাজ করবেন, এর বিপরীতে নয়। সবচেয়ে ভালো উপায় হল আপনার শক্তির ধরনগুলি পর্যবেক্ষণ করা। 1 সপ্তাহ ধরে মনোযোগ দিন দিনের কোন সময় আপনি সবচেয়ে বেশি উদ্যমী এবং মনোযোগী বোধ করেন এবং কোন সময় আপনি অলস বা বিভ্রান্ত বোধ করেন। এটি আপনাকে আপনার টপ মেজাজ কি তা জানতে সাহায্য করবে। একবার আপনার সর্বোচ্চ মেজাজ জানার পর সেই সময়গুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি করুন, যে কাজগুলিতে সবচেয়ে বেশি মনোযোগ এবং সৃজনশীলতার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন লেখক হন, তাহলে সকালের উচ্চ শক্তির সময়গুলিতে আপনার লেখা লিখুন। যদি আপনি কোনো কৌশল বা পরিকল্পনা নিয়ে কাজ করেন, তাহলে এটি আপনার সর্বোচ্চ সময়ের মধ্যে রাখুন। অন্যদিকে যখন আপনার শক্তি স্বাভাবিকভাবে কম থাকে, তখন কল, ইমেল বা নৈমিত্তিক আলোচনার মতো হালকা কাজগুলি করুন। অনেকেই এই ভেবে দোষী বোধ করেন যে তারা সারাদিন উচ্চ শক্তি নিয়ে একটানা কাজ করতে পারছেন না, কিন্তু বাস্তবে তা করা সম্ভব নয়। এমনকি পৃথিবীর সবচেয়ে উৎপাদনশীল ব্যক্তিরাও বিরতি নেন এবং তাদের শরীরের প্রাকৃতিক শক্তি অনুসারে কাজ করেন।
যখন আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর কিভাবে কাজ করে, তখন আপনি আপনার কাজটি স্মার্টলি অর্গানাইজ করতে পারবেন। অতি ঘন ছন্দ গ্রহণের আরেকটি বড় সুবিধে হল এটি বার্ন আউট প্রতিরোধ করতে পারে। যখন আমরা থেমে না থেকে একটানা কাজ করি, তখন আমাদের শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যায় এবং আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু যদি আমরা আমাদের শক্তি চক্রের কথা মাথায় রেখে সঠিক সময়ে বিরতি নিই, তাহলে আমাদের দক্ষতা বজায় থাকে এবং আমরা দীর্ঘ সময় ধরে উচ্চ কর্মক্ষমতার সাথে কাজ করতে পারি। আপনি যদি আপনার জীবনে এই পদ্ধতিটি প্রয়োগ করতে চান, তাহলে প্রথমে আপনার দৈনন্দিন সময়সূচিটি একটু নমনীয় করুন। আপনাকে সর্বদা একইভাবে কাজ করতে হবে এমন কোনো প্রয়োজন নেই। আপনাকে কেবল বুঝতে হবে কোন ঘণ্টাগুলি আপনার সবচেয়ে বেশি উৎপাদনশীল এবং কোন ঘণ্টাগুলি আপনার বিশ্রামের প্রয়োজন। উদাহরণস্বরূপ, যদি আপনি সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে সবচেয়ে বেশি শক্তি অনুভব করেন, তাহলে সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজটি করুন। তারপর 12টা থেকে 12:30 পর্যন্ত একটি ছোট বিরতি নিন, হাঁটুন, জল পান করুন বা কিছুক্ষণ বিশ্রাম নিন। তারপর আবার কাজ শুরু করুন। ফিরে আসুন, কিন্তু এখন হালকা কাজগুলিকে অগ্রাধিকার দিন। এই ছোট ছোট জিনিসগুলি আপনার উৎপাদনশীলতায় একটি বড় পরিবর্তন আনতে পারে। এটি কেবল সময় ব্যবস্থাপনা নয়, বরং শক্তি ব্যবস্থাপনারও একটি উপায়ও। যখন তুমি তোমার আল্ট্রাডিয়ান ছন্দ অনুযায়ী কাজ শুরু করবে, তখন দেখবে তুমি আগের তুলনায় কম পরিশ্রমে বেশি কাজ করতে পারছো এবং তোমার মন আরও সতেজ এবং মনোযোগী বোধ করছে। আমাদের শরীর একটি প্রাকৃতিক ছন্দ অনুযায়ী কাজ করে, যাকে আল্ট্রাডিয়ান ছন্দ বলা হয়। এটি সারাদিন আমাদের শক্তির মাত্রা নিয়ন্ত্রণ করে। তুমি কি কখনো লক্ষ্য করেছো যে একসময় তুমি খুব বেশি মনোযোগী থাকো, কিন্তু কয়েক ঘন্টা পর তুমি ক্লান্ত বা বিক্ষিপ্ত বোধ করতে শুরু করো? এই ছন্দেরই প্রভাব। যদি আমরা এটা বুঝতে পারি এবং আমাদের কাজের একটি সঠিক সময়সূচি তৈরি করি, তাহলে আমরা আরও উৎপাদনশীল হতে পারি। প্রায়শই মানুষ মনে করে যে সারাদিন শক্তি একই থাকবে, কিন্তু তা ঘটে না। আমাদের শরীর প্রতি 90 থেকে 120 মিনিটের একটি চক্রে কাজ করে, অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টা পর আমাদের শক্তি স্বাভাবিকভাবেই কমতে শুরু করে এবং আমাদের বিরতির প্রয়োজন হয়। যদি আমরা এই প্রাকৃতিক চক্র অনুসরণ করি, তাহলে আমরা কম পরিশ্রমে আরও বেশি কাজ করতে পারি। এটি করার সর্বোত্তম উপায় হল তোমার শক্তির ধরন পর্যবেক্ষণ করা। দিনের কোন ঘণ্টাগুলো তোমার সর্বোচ্চ কর্মক্ষমতায় এবং কখন তুমি ক্লান্ত বোধ করো তা বুঝো। তারপর তোমার উচ্চ শক্তির সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করো, যেটির জন্য সবচেয়ে বেশি মনোযোগ এবং সৃজনশীলতার প্রয়োজন। যখন শক্তি কম থাকে, তখন ইমেল, মিটিং এবং নৈমিত্তিক কাজগুলি করুন। অনেকেই সারাদিন উচ্চ কর্মক্ষমতায় কাজ করতে না পারার জন্য দোষী বোধ করেন, কিন্তু স্মার্ট ওয়ার্ক হলো আপনার শরীরের ছন্দের সাথে কাজ করা, এর বিরুদ্ধে নয়। বিশ্বের সবচেয়ে উৎপাদনশীল মানুষরাও বিরতি নেন এবং সঠিক সময়ে সঠিক কাজ করেন। এর একটি বড় সুবিধে হলো আপনি বার্নআউট এড়ান। আপনি যদি দীর্ঘ সময় ধরে না থেমিয়ে কাজ করেন, তাহলে আপনার শক্তি দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আল্ট্রাডাইন চক্র অনুসরণ করেন এবং সঠিক সময়ে বিরতি নেন, তাহলে আপনি দক্ষ থাকবেন। আপনি যদি আপনার জীবনে এই পদ্ধতিটি প্রয়োগ করতে চান, তাহলে আপনি এটি করতে পারেন। আপনি যদি ক্লান্ত থাকেন, তবে কঠোর সময়সূচি ছেড়ে আপনার প্রাকৃতিক ছন্দগুলি বুঝতে পারেন। যখন আপনি উচ্চ শক্তির মোডে থাকেন, তখন চ্যালেঞ্জিং কাজগুলি করুন এবং যখন শক্তি কম থাকে, তখন হালকা কাজগুলি করুন। 30 মিনিটের ছোট বিরতি নেওয়াও মনোযোগ এবং দক্ষতা বজায় রাখতে সাহায্য করে। এটি সময় ব্যবস্থাপনা নয়, বরং শক্তি ব্যবস্থাপনারও একটি উপায়। যখন তুমি তোমার আল্ট্রাডিয়ান ছন্দ অনুযায়ী কাজ শুরু করবে, তখন দেখবে তুমি আগের তুলনায় কম পরিশ্রমে বেশি কাজ করতে পারছো এবং তোমার মন আরও সতেজ এবং মনোযোগী বোধ করছে। তো বন্ধুরা, আজকের বইয়ে সারসংক্ষেপ এই ছিল। আপনাদের কেমন লাগলো? মন্তব্য করে আমাদের জানান এবং শেষ পর্যন্ত সারসংক্ষেপটি শোনার জন্য ধন্যবাদ।